এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শুনেছি মেয়েদের বিয়ের পর প্রথম প্রথম সর্বাঙ্গে বিষ ব্যথার জন্য প্রায় জ্বর আসে। নববধূরা সারা রাত জেগে থাকে, রাতে ঘুমায় না জন্য অসুখ লেগে থাকে, টানা অসুস্থ থাকে। আপনি কি নববধূ যে ঘন ঘন অসুস্থ হচ্ছেন? এত ছুটি চাওয়ার কারণ কি মিস আয়না? অপমানের সুরে কথাগুলো বলল আয়নার অফিসের বস সাদবিন রহমান সমুদ্র। ওনার মতো রাগী, বদমেজাজি, ইগোইস্টিক, ঘাওড়া, ঘাড় বাঁকা ও ঘাড় তাড়াও না, সোজা ঘাড় উল্টো লোক আয়না তার জীবনে দেখেনি বললে চলে। এমন বিশ্রী অপমানসূচক ঠেস মারা কথায় অপমান লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে এসেছে, গা ঘিন ঘিন করে উঠে তার। আশেপাশে তার কলিগরা মিটমিটিয়ে হাসছে তার উপর। আয়না লজ্জায় মাথা নুইয়ে ফেলে, ওড়না দিয়ে হাত পেঁচাতে থাকে। কি বাজে পরিস্থিতি তৈরি করলেন উনি। একটা মানুষ কিভাবে কোনো মেয়েকে এভাবে ডাবল মিনিং কথার ছলে সকলের সামনে অপমান করতে পারে? আয়নার রাগে, অপমানে, দুঃখে কান গরম হয়ে আসে। কি হলো চুপ যে? নতুন বিয়ে করেছেন নাকি তবে? আয়না উত্তর না দিয়ে ছোট্ট করে বলে, সরি স্যার। কিন্তু মনে মনে বলল, সরির গুষ্টি কেলায়। তোকে আমার এক বিন্দু সহ্য হয় না রে চান্দু। নিজেকে কি ভাবিস তুই? বতলোক কোথাকার, খট্টাস বস কোথাকার। আমি কালকেই চাকরি ছেড়ে দেব। রিজাইন লেটারে সাইন করেই তোর মাথার ময়লা ডাস্টবিনের 3 দিনের বাসি ময়লা ফেলবো। সমুদ্র এতক্ষণ পর তার দিকে মুখ তুলে তাকালো, হাতে আয়নার তৈরি করা ফাইল। সে বলে উঠল, মন কোথায় পড়ে থাকে আপনার? আকাশে নাকি বিয়ের ঘরে? একটা কাজও ঠিক মতো শেষ করেননি, আবার ছুটি চান? লাগবে না স্যার। সমুদ্র ঠান্ডা কিন্তু তেজি কণ্ঠে বলে, আজকের মধ্যে গত সপ্তাহের সব পেন্ডিং কাজ শেষ করে অফিস ছাড়বেন। অ্যাম আই ক্লিয়ার? কথাটা বলেই হাতে থাকা ফাইল ছুঁড়ে মারল সামনের দিকে। ছুঁড়ে মারার বেগ একটু বেশি ছিল কিনা। সজোরে শব্দ তুলে নিচে ছুটে এসে আয়নার পায়ের কাছে পড়ল। আয়না ভয়ে বলে, ইয়েস স্যার। সমুদ্র বলে ওঠে, বাকিদের কাজ ঠিক আছে, আপনারা যেতে পারেন। এরপর আয়নার দিকে তাকিয়ে বলে, আপনিও গিয়ে ভুলগুলো সংশোধন করুন। আয়না সবার সঙ্গে চটজলদি বেরিয়ে যেতে চাইল। এই বদমেজাজি বেয়াদব লোকটাকে এক মুহূর্ত আর দেখতে যায় না। অসহ্য লাগে জাস্ট ওনাকে। ওনার চেহারা দেখা মানেই দিন খারাপ যাওয়া। অসহ্য। তার কি এমন অপরাধ যে এত বাজেভাবে অপমান করলো? শুধু আজ হাফ ডেই তো চেয়েছিল। আর গত সপ্তাহে জ্বরের অজুহাত অফিসে একদিন আসেনি, সেজন্য এত ইনসাল্ট করা কি ঠিক? এই লোকের বউয়ের কপালে নিশ্চয়ই বিরাট বড় দুঃখ আছে। ওনার যে ব্যবহার, কোনো মেয়ে বিয়ে করবে না ওনাকে। বিয়ের আসরেই ওই লোকের গোমরা চেহারা দেখে ভাগবে, ড্যাম সিওর। আয়না রুমের বাইরে যেতে ধরলে ফের পিছু ডাকে সমুদ্র। বলে ওঠে, মিস আয়না, আপনি একটু অপেক্ষা করুন, বাকিরা যেতে পারেন। সমুদ্রের আদেশ শোনা মাত্র আয়নার সঙ্গে থাকা অন্যরা রুম ত্যাগ করল দ্রুত। আয়না দাঁড়িয়ে রইল। সমুদ্র এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নার অস্বস্তিতে মনের মধ্যে গুমোট অনুভূতি ঘুরপাক খায়। তাকে কেন একা রেখে দিল? কি করবে তার সঙ্গে? মেরে পুঁতে দিবে না তো? ওনার যা রাগ, 1-2টা রাগের বসে ওনার জন্য তেমন কোনো ঘটনা নয়। এই লোকের কেবিনে একা থাকা চিড়িয়াখানায় ক্ষুধার্ত বাঘের খাঁচায় আটকে পড়ার সমতুল্য। কেন এই লোক আগ বাড়িয়ে তার সঙ্গে কথা বলতে চায়? সমুদ্র ঠিক তার সামনে এসে দাঁড়ায় এবং বলল, আপনার সমস্যা কি? বললাম তো স্যার, লাগবে না ছুটি। সরি স্যার। ব্যথা আছে নাকি শরীরে এখনো? আয়না বুঝে পায় না কোন ধরনের ব্যথার কথা বলছে এই বস। সে চোখ তুলে তাকায়। বিয়ের পর মেয়েরা এক বিশেষ ধরনের পেইন কিলার খায়। পেইন কিলার খেলে আর কোনো রকমের ব্যথা থাকে না। ব্যথা না থাকলে জ্বরও আসবে না, সিক লিভও লাগবে না, রাইট? কথাগুলো আয়নার চোখে চোখ রেখে বলেই ফিটেল শয়তানি হাসি হাসে সে। আয়না মাত্র বুঝলো ব্যাটা আবার তাকে হেনস্থা করতে আজে বাজে বকে যাচ্ছে।
একটা সামান্য ইস্যু নিয়ে এত বাজে বাজে ইঙ্গিতে অপমান করে কি মজা পাচ্ছে সে? আর এই বেটা এত বিবাহিত নারী সম্পর্কে জ্ঞান রাখে কেমনি? আয়না একটু জোরে শব্দ করে বলে। আমি অবিবাহিত। আয়নার সামনের দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য পা আঘাতে ধরলেই বদ্ধ কাচের দরজার সঙ্গে কপালে আঘাত লাগে। সে কপালে হাতে আও বলে শব্দ করে। সমুদ্র সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার আঘাতপ্রাপ্ত কপালটা নিজ হাত স্পর্শ করায়। অমনি যেন আয়নার গায়ে বিদ্যুৎ খেলে যায়। সে তড়িৎ বেগে সমুদ্রের হাত নিজের শরীর থেকে ঝটকায় সরে দিয়ে বলে ওঠে। আপনি কোন সাহসে আমার কপালে হাত দিলেন? সমুদ্র জুৎসই জবাব দিতে পারে না। আয়না প্রায় চিল্লিয়ে বলে ওঠে। আপনার কোনো অধিকার নেই আমার কপালে স্পর্শ করার। নিজের লিমিটের মধ্যে থাকবেন। সমুদ্র সবটা শুনে না, কেবল অধিকার শব্দটা তার কানে বাজে ভীষণ জোরে। ঠান্ডা শীতল কণ্ঠে বলল। বের হয়ে যাও, আর ভুলেও নিজের চেহারা দেখাবে না। আয়না বসের কেবিন থেকে বের হতেই তার কলিগরা তাকে জ্বালানো শুরু করলো। সেই সবই বিরক্ত হয়ে নিজের ডেস্কে গিয়ে বসে। বহুত কাজ পড়ে আছে, এমনিতেই মন মেজাজের কোনোটাই ভালো নেই তার। গত 5 দিনের ফাইল সব রিচেক দিতে হবে। আজ আর জলদি বাসায় ফেরা হবে না। ধ্যাত, বেয়াদব লোকটা ইচ্ছে করে তার সঙ্গে এমন করলো। অন্যদের সঙ্গে ডিসকাস করে সবাই মিলে কাগজপত্র তৈরি করেছে। তাহলে সবারটা ঠিক থাকলে তারটাই ভুল হয়ে যাবে কেন? এইসব তাকে ঝামেলায় ফেলার পায়তারা ছাড়া বই কি কিছুই না। আয়নার মন চাচ্ছে গিয়ে ওনার চুল ধরে টানতে। হতচ্ছাড়া বেটা, যেদিন যেদিন অফিসে আসে সবার শ্বাস নেওয়া হারাম করে ছাড়ে। আয়না টানা 4টা ঘন্টা কাজ করে। যখন সব ফাইল রেডি করে তার অফিসে আর কেউ অবশিষ্ট নেই। সবাই চলে গেছে অফিস ছেড়ে। সন্ধ্যা 7টা বেজে গেছে ইতিমধ্যে। সে দ্রুত সমুদ্রের রুমের দিকে ছুটল। এই সময় সমুদ্র কেবিনে থাকে না। ফাইল রেখেই সে এক দৌড়ে বাসায় চলে যাবে। বেটার চেহারা দেখতেও চায় না আর সে। আজকে অনেক দেরি হয়ে গেছে। বাসায় নিশ্চয়ই সকলে চিন্তা করবে। সমুদ্রের কেবিন পুরা ফাঁকা। তার পিয়ে দাঁড়িয়েছিল পাশে। তাকে দেখে এগিয়ে এসে হেসে বলে। গুড ইভিনিং। আয়না ব্যস্ততা নিয়ে বলে ওঠে। তোমাদের বদমেজাজি স্যার কোথায়? মেয়েটা সুন্দর করে হেসে বলে। স্যার বেরিয়ে গেছে, ফাইল রেখে যাও, স্যার কালকে চেক করবেন। আয়নার মনে মনে ভাবে, বেয়াদব্বর, তাকে ভাবে গাধার মতো কামলা খাটিয়ে নিজে আগে আগে বেরিয়ে গেছে। আইস করছে। বেটা আসলেই খট্টাস। মানুষকে বিপাকে ফেলে দিতে পছন্দ করে যত সব। সে ফাইল ডেস্কে রেখে ফুরফুরে মেজাজে অফিস থেকে বের হবে এমন সময় যার মুখ দর্শন করতে চায় না ঠিক তার মুখের সামনে এসে পড়ল সে। সমুদ্র তখন ফোনে কার সাথে যেন গল্প করছিল। আয়না তাকে পাশ কেটে চলে যেতে ধরলো। ঠিক তার সামনে এসে রাস্তা আটকায় সমুদ্র। সে তখন ফোনে কার সাথে যেন কথা বলছিল। আয়না না চাইতেও দাঁড়িয়ে গেল। সমুদ্র ফোন কেটে তার দিকে সন্দেহমূলক দৃষ্টিতে তাকালো। আয়না আগ বাড়িয়ে বলল। ফাইলগুলো আপনার ডেস্কে রেখে এসেছি। যান তাহলে। আয়না হনহন করে বেরিয়ে আসে। অফিসের বাইরে যেন সে হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু আজ যেন বিপদ পিছু ছাড়তে নারাজ। প্রতিদিন 5টার মধ্যে এদিকে অনেক সিএনজি রিক্সা পাওয়া যায়, কিন্তু আজ একটা কাকও নেই। রাস্তা পুরা ফাঁকা। আয়নায় চিন্তা বেড়ে গেল, সে বাসায় পৌঁছবে কিভাবে। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে সমুদ্র এসে তার পেছনে দাঁড়ালো, তবে কিছু বলল না। একটু পরেই পার্কিং লট থেকে কালো এক্স করোলা গাড়ি এসে থামে। সমুদ্র তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল। কারো হেল্প লাগলে জানাতে পারে সে। আয়নার কানে কথাটা কর্ণপাত হওয়া মাত্র সে সোজা বাম দিক ধরে পথ আগায়। সমুদ্র রাগে দাঁতে দাঁত চেপে পড়ল। অভদ্র মেয়ে। আয়না রাস্তার ধারে বসা ফুচকা স্টলে গিয়ে থামে। সে এক্সট্রা ঝাল বোম্বে মরিচের ঝাল সহ ফুচকা অর্ডার দিল। আজ যা যা টলারেট করেছে, এখন ঝাল ফুচকা না খেলে তার মাথা ঠান্ডা হবে না। ফুচকার প্লেট হাতে আসতেই সে খুশি হয়ে যায়, কিন্তু খুশি নিমেষেই হারিয়ে যায় যখন দেখলো তার খট্টাস বস ঠিক হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। আয়না ফুচকা হাতে নিয়ে সম্পূর্ণ ঘুরে অন্যদিকে তাকায়। সমুদ্র ভ্রু কুচকে তাকিয়ে ফের আয়নার মুখোমুখি দাঁড়িয়ে যায়। আয়না তখন সঙ্গে সঙ্গে আবারও অন্যদিকে ঘুরে যায়। সমুদ্র মুখে উচ্চারণ করে বলে। মেয়ে তো পুরাই তার ছিঁড়া। আয়না অন্যদিকে ঘুরে ফুচকা খাচ্ছিল। সমুদ্র ঠিক তার পেছনে দাঁড়ালো এবং পকেটে হাত গুঁজে বলে। আবার কি সমস্যা হলো? পেটে ব্যথা নাকি? মুখ ঘুরিয়ে অন্যদিকে পালাচ্ছেন কেন? আয়না পেছন দিকে তাকিয়েই বলে। পালাচ্ছি না,
আপনার আদেশ পালন করছি। সমুদ্র খেয়াল হলো সকালে একবার বলেছিল যেন আর চেহারা না দেখায়। সে বলে ওঠে, এখন অফিস আওয়ার না, সো চেহারা দেখতে আমার অসুবিধা নেই। আয়না এবার তার দিকে ঘুরে তাকায়। সমুদ্র একটু ভ্যাবাচেকে খেলো। মেয়েটা ঝালে একদম কাহিল। নাকের পাটা আর ঠোঁট একদম টকটকে লাল হয়ে গেছে ঝালে। চোখ দিয়েও বুঝি পানি গড়াচ্ছে। সমুদ্র ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করে, বিল কত? আমি দিচ্ছি। সমুদ্র তাকে সম্পূর্ণ উপেক্ষা করে লোকটাকে 100 টাকা দিয়ে দিল। আয়না প্লেট ফেরত দিয়ে সমুদ্র থেকে দূরে সরে যেই না অন্যদিকে হাঁটা দেবে অমনি সমুদ্র তার হাত খপ করে ধরে ফেলে। আয়না চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এর আগে সমুদ্র ভীষণ জোরে ধমক দিয়ে বলে, আর কোনো কথা বলবে না, সোজা গাড়িতে গিয়ে ওঠো, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আপনার চেয়ে বেশি খারাপ অন্য কেউ হবেও না। খারাপ হওয়ার প্রতিযোগিতায় আপনি একতম স্থানে আছেন। সমুদ্র কিছু বলে না। সে আয়নার হাত ধরেই আগায় গাড়ির দিকে। গাড়ির সামনে সে ফ্রন্ট ডোর খুলে দেয়, বলে, আজকে মেইন রোডের দিকে শ্রমিক আন্দোলন। আমি রিক্সা দিয়ে চলে যাব। পাগল নাকি? এদিকে কোনো যানবাহন পাওয়া যাবে না আজ। তাহলে হেঁটে যাব। শাট আপ, চুপচাপ বসেন গাড়িতে। আপনার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আয়না অবাক নয়নে তাকিয়ে বলে, আমার জন্য অপেক্ষা কেন করবেন? কৈফিয়ত দেই না আমি? বাক্যটি ভীষণ কর্কশ গলায় বলেই আয়নাকে এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে সজোরে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর আওয়াজে আয়নার অন্তরাত্মা কেঁপে ওঠে। উফ, এত রাগ কেন এই লোকের? এই লোকের ড্রাইভিং সিটে এসে বসেছে। সিট সিট, সে মোটেও ওনার এত কাছাকাছি বসতে চায় না। সমুদ্র গাড়িতে এসে ড্রাইভিং সিটে বসতেই আয়নার অস্থিরতা বৃদ্ধি পেল। সমুদ্র ঠক করে দরজা লাগানোর আওয়াজে সে ছোট্ট করে ঢোকিল। ওনার শরীর থেকে একটা অদ্ভুত মিষ্টি সুবাস ভেসে আসছে। নিশ্চয়ই কোনো পারফিউম মেখে এসেছে সে। আয়না আর চোখে একবার তাকে ফরক করে নেয়। খুব সুন্দর করে চুলগুলো গোছানো, কপালের দিকে কিছু ছোট চুল বড় অযত্নে পড়ে আছে। পরনে সাদা ফর্মাল শার্টটার হাতা গুটানো গুটানো শার্টের হাতের সামন দিয়ে দামিয়ে হাত ঘড়িটা উঁকি মারছে। সমুদ্র একটানে গাড়ি টান মেরে বলল, কি দেখছেন না তো? আয়না যেন মুহূর্তের মাঝে ভিমড়ি খেল। সে বড় করে শ্বাস নিয়ে বলে উঠল, কই কি দেখবো আবার? সমুদ্র সুন্দর করে হেসে বলে, আমাকে দেখছিলেন নাকি? আয়না ভ্যাবাচেকা খেয়ে গেল। উনি কিভাবে বুঝলো আয়না একবারও আর চোখে তাকিয়েছিল তার দিকে? এত নজরদারি রাখে কেমনে? সে আমতা আমতা করে বলে, না না না, আপনাকে দেখার কি আছে? আমি একবারও তাকাইনি আপনার দিকে। ওয়েল, আমাকে দেখার অনেক কিছু আছে, বুঝেছেন? না। না। ইউ শিওর? আয়না বলবে না ভেবেও ভুল করে বলে দিল। আপনার শুধু চোখ দুটি সুন্দর। সমুদ্র যেন প্রশংসা পেয়ে সামান্য খুশি হলো। পুরুষও প্রশংসা পেলে খুশি হয় জানা ছিল না আয়না। সে মোড়ে বাঁক নিতে নিতে জবাব দেয়, তাহলে আমার চোখের দিকেও নজর যায়? আয়না তার মুখে এমন কথা শুনে ভীষণ লজ্জা পায়। বেফাস কথা বলা একদম ঠিক হয়নি তার। আয়না ভাবলো কোনো স্যাভেজ উত্তর দিবে, কিন্তু লজ্জায় তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। এই বদমেজাজি ছেলেটাকে শায়েস্তা সে করতে পারবে বলে মনে হয় না। তবে তবে এটা চিরন্তন সত্য যে লোকটার চোখের দিকে অবশ্যই নজর যাবেই বা না কেন? এত এক্সট্রা অর্ডিনারি চোখের অধিকারী কয়জনই বা? ওনার বুঝি এর জন্য অহংকার বেশি? ওনার ওই নীলচে চোখের মনির দিকে তাকালে যে কেউ তার অদ্ভুত প্রশান্ত চোখ দুটি সৌন্দর্যের ঈর্ষায় বশীভূত হবে। আয়নার মনে হয় তার চোখ দুটির দিকে তাকিয়ে তার নাম সমুদ্র রেখেছে কেউ। এই লোকটা সুন্দর চোখ জোড়ার মতো সেম টু সেম যদি আয়নার হবু বাবুদেরও চোখ হতো, ইস, তাহলে কি সুন্দর হবে। এটা মাথায় আসতে আয়না নিজের চিন্তায় নিজেই ভীষণ বিব্রত হলো। বারবার ইন্টারের জিনতত্ত্বর অধ্যায়ের কথা স্মরণ হচ্ছিল আর লজ্জায় চোখ মুখ গরম হয়ে আসছিল। এমন সময় হুট করে জোরে ব্রেক কষে একটু বাম দিকে গাড়ি ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে আয়না সিট বেল্ট না বাঁধার ফলে সামনের দিকে জোরে এগিয়ে এসে মুখ থুবড়ে পড়তে ধরলে একটা পুরুষালী হাত এসে তার কপালের দিকে ঠেকে দেয়। ফলে ব্যথা পাওয়া থেকে রক্ষা পায় সে। ওনার হাতের উপর নিজের কপাল মুখ স্পর্শ পাওয়ার বেশ অস্বস্তি লাগে আয়নার। সমুদ্র বিরক্ত মুখে বলে, বাংলাদেশে গাড়ি চালানো মানে রোলার কোস্টারের উপর বসে থাকা। তারপর আয়নার দিকে তাকায় এবং নিজের হাত সরিয়ে নিয়ে বলে,
এদেশের একজনও যদি কোনো রুলস মানে। সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে জানালায় টোকা পড়ে। 3-4 জন লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সে কাজ সামান্য খুলতেই একজন লোক বলে ওঠে, কি ভাই গাড়ি চালাতে পারেন না? নিয়ম মানেন আপনারা? লোকটা কাঁচের জানলা ভেদ করে গাড়ির ভেতরের দৃশ্য দেখলো। পাশে মেয়ে বসে থাকতে দেখে যেন মজা পেল সে এবং বলে, মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করে মজা নেন আর গাড়ি চালানোর সময় মানুষের উপর পারলে উঠায় দেন। মেয়ে নিয়ে থাকলে তো ভাই হুঁশ থাকে না। সমুদ্র যেন রাগ উঠে যায়, কিন্তু শান্ত থেকে বলে, রং সাইড দিয়ে যাচ্ছে, সেটা দেখলেন না? আপনি গাড়ি চালান, আপনি দেখবেন, কিন্তু আপনি তো মৌজ মাস্তি নিয়ে ব্যস্ত। দেখার আর সময় কই, জরিমানা দেন। সমুদ্র বলে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কিন্তু পথচারীদের মধ্যে তার সঙ্গে ঝগড়া করার চেয়ে জরিমানা নেওয়া তারা বেশি। অগত্যা 1000 টাকার নোট এগিয়ে দিতেই তারা গাড়ি ছাড়লো। এবারে সমুদ্র স্পিড তুলে জায়গা দ্রুত ত্যাগ করলো। একটু সামনে যেতেই আয়না বলে ওঠে, গাড়ি থামান, আমি নামবো। আপনি কি ভয় পেয়েছেন? রিল্যাক্স, আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারবো না আমি। আয়না বলে ওঠে, সামনের গলিতেই আমার বাসা। ও, সে দ্রুত বামে গাড়ি থামায়। আয়না কোনো কথা না বলেই নেমে পড়ে। সমুদ্র মনে মনে ভাবে, একটা ধন্যবাদ অব্দি দিল না। তবে সে গাড়ি থামার অপেক্ষা করতে থাকে। আয়নার সামনে না গিয়ে পেছনে গিয়ে দোকান থেকে অনেকগুলো বন রুটি কিনলো। সমুদ্র কিছুটা বিস্ময় নিয়ে ফ্রন্ট মিরর দিয়ে পেছনের দিকে চোখ রাখে। দোকানের সামনে দাঁড়িয়ে একটা রুটির প্যাকেট খুলতেই দুটো রাস্তার কুকুর এসে তাকে ঘিরে ফেলে। আয়না ওদের রুটি খুলে খাবার দিতে থাকলো। কুকুরগুলো এসে এসে তার পাশে জড়ো হয়ে রুটি খাচ্ছে। কুকুরগুলো বুঝি আয়নাকে চেনে। সমুদ্র একবার পেছন ঘুরে তাকিয়ে সরাসরি আয়নার কাণ্ড দেখে। কিছু দৃশ্য বা দৃশ্যপট সরাসরি দেখতে ইচ্ছে করে। ক্যামেরা কিংবা আয়নার প্রতিচ্ছবিতে সম্পূর্ণ সৌন্দর্য ধরা পড়ে না, দেখার স্বাদও পুরোপুরি মেটে না। তা না হলে কেউ আর সমুদ্র পাড়ে যেতই না। কিছু চোখে তৃষ্ণা প্রত্যক্ষদর্শী দর্শনই কেবল মেটে। সমুদ্র যখন বাসায় ফেরে তখন রাত 11টা অতিক্রম হয়েছে। আজ একটু বেশি দেরি করে ফেলেছে। শুধু শুধু 2 ঘন্টা নষ্ট করেছে আসছে। বাসায় সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে নিশ্চয়, এখন ঘুমাচ্ছে সবাই। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মা মিসেস রোদেলা ঠিক ডাইনিং টেবিলে তার জন্য অপেক্ষা করছিলেন। সমুদ্র মুচকি হেসে বলে, আম্মু জেগে আছো কেন? ঘুমাওনি কেন? তোর জন্য অপেক্ষায় ছিলাম। কেন মা? আমি ঘুমালে তো তুই না খেয়ে খালি পেটে শুয়ে পড়বি। তোমার কিন্তু প্রেশারের সমস্যা, সময় মতো ঘুম দরকার। মিসেস রোদেলা দুঃখী দুঃখী চেহারা করে বললেন, ঘরে বৌমা আসলে দেখতিস, আমাকে এই হাই প্রেশার নিয়ে তোর জন্য রাত জাগতে হতো না। বৌমাই সব গরম করে তোকে খাওয়াতো। বৌমা না আসলেও তোমার রাত জাগার প্রয়োজন নেই। সমুদ্র খেতে বসে। সে বুঝলো মা আসলে তার খাবার বেড়ে দেওয়ার অপেক্ষায় বসে নেই, বিশাল বড় ফাঁদ পেতে রেখেছে। ইমোশনাল ট্র্যাজেডি অ্যাপ্লাই করছেন উনি। মিসেস রোদেলা ভাত বেড়ে দিয়ে বলে, তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছে বাবু। আব্বু গত 6 বছর ধরেই রেগে আছে। এবার আর বাবাকে কষ্ট দিস না বাবু। তোর বাবা তোদের কত ভালোবাসে, একবারও তুই সেসব নিয়ে ভাবিস না। মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। ডাক্তার তো ঘরে আছেই। অসুখ হলে ওষুধ লাগে। তোমাদের অসুস্থতার ওষুধ কি তবে? একটা মিষ্টি বৌমা আর 2টা নাতি নাতনি। সমুদ্র অবাক না হয়ে পারল না। কি সাবলীল স্বীকারোক্তি তার মায়ের। সামান্য হাসল সে। বাবু এত কম ভাত নিয়েছিস কেন? আরও নে। না, ভাত দিও না, ডাল দাও। মিসেস রোদেলা ভাত বেড়ে দিয়ে বললেন, ভর্তায় লবণ ঠিক আছে? হ্যাঁ। কালকে কিন্তু শুক্রবার, মনে আছে তো? সমুদ্র খাওয়া থামিয়ে দিল। সে কিছুটা শীতল গলায় বলে, মনে আছে। এবার কোনো ঝামেলা করিস না বাবু। সমুদ্র এবারে বলে, আমি ঝামেলা করি না। তোর বাবা এবারে ভীষণ আশাবাদী, এবার তাকে কষ্ট দিস না। এবার তুই ঝামেলা করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সমুদ্র বিস্মিত হয়ে বলে, এসব কি আজব কথাবার্তা বলো? বলেছি তো, ঠিক আছে। বারবার ঘ্যান ঘ্যানানি ভালো লাগে না। প্রমিস কর বাবাকে আর কষ্ট দিবি না, অপমানিত করবি না। বাবা আকবারায় কষ্ট টেনে আনেন, এখানে আমার কিছু করার নেই। আর অপমান আমি আমার পরিবারের হতে দিতে চাই না। তোমাদের আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমাকেও তো বাধ্য করো। এত জোরাজোরি ভালো লাগে না। বলেই সে উঠে দাঁড়ালো।
পাতে পড়ে রইল 8 প্লেট ভাত। রোদেলা বলে ওঠে, খেয়ে নে ঠিক মতো। খেয়েছি মা, আমি রাতে কম খাওয়া ট্রাই করছি। মিসেস রোদেলা চুপচাপ বসে রইলেন মন খারাপ করে। ছেলের জন্য সুজির হালুয়া করেছিলেন, কিন্তু ছেলে তার একটু বেশি হেলথ কনসার্ন। বাপ দাদা ডায়াবেটিস আছে, এই জন্য অল্প বয়স থেকে সুগার খাওয়া বাদ দিয়েছে। অথচ ছেলের মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে প্রিয়। ছেলেটাকে তার সব প্রিয় জিনিস কেন বাদ রেখে জীবনে আগাতে হয়? রোদেলা কারো জড়িয়ে ধরার স্পর্শে চমকে ওঠে। দেখলো সমুদ্র তাকে আলতো করে জড়িয়ে ধরেছে। ক্ষণেই হাসি ফুটে ওঠে তার মুখে। সমুদ্র বিচলিত গলায় বলে ওঠে, মা, আমি তোমাকে কি বলেছিলাম? কি? তোমার যেটাই সুখ আমি সেভাবেই আগাবো, আর কষ্ট দিব না তোমাকে। আম্মু প্লিজ একটু হাসো, না হলে আমার প্রচুর গিল্টি ফিল হয়। মিসেস রোদেলা সমুদ্র মা তাকে খুব সুন্দর একটা হাসি উপহার দিল। নিজের রুমে ফিরে আসতেই 12টা বেজে যায়। বিছানায় গা এলিয়ে দিতেই ফের উঠে যায়। কিছু ফাইল চেক দেওয়া বাকি। অফিসে ইদানিং কাজের প্রেশার যাচ্ছে। 3টা বড় বড় প্রজেক্টের কাজ চলছে। এরই মধ্যে তাদের আগের ম্যানেজার 10 লাখ টাকা নিয়ে ভেগে গেছে। নতুন ম্যানেজার সাহেবকে বিভিন্নভাবে সাহায্য করতে হচ্ছে। সে ড্রাফট চেক দিল। মোট 7টা ফাইল চেক দেওয়ার কথা, কিন্তু ফাইল সংখ্যা অনলাইনে শো করছে 6টা। একটা ফাইল কম। নিশ্চয়ই কেউ একজন ফাইল গুগল ড্রাইভে আপলোড দিতে ভুলে গেছে। 2 মিনিট চেক দিয়ে দেখলো আয়না নূরজাহানের ফাইল নেই। সে বলে ওঠে, আপনি ছাড়া এই অকাম কেই বা করবে? ফোন লাগালো আয়নার নাম্বারে। একবার রিং বাজলো, কেউ ধরল না। সমুদ্র প্রতিজ্ঞা নিল আর যতক্ষণ আয়না ফোন ধরবে না সে কল দিয়েই যাবে। আয়না কেবল রান্নাঘর থেকে গরম গরম রামেন বানিয়ে বলে করে নিয়ে রুমে আসলো। রাত গভীর হলেই তার ঝাল ঝাল রামেন, কাপ নুডলস খাওয়ার মিডনাইট ক্রেভিংস উঠে। এজন্য অবশ্য বাবা বকাও দেয় গ্যাস্ট্রিকের সমস্যা হবার জন্য। সে ফোন হাতে নিতেই দেখলো বসের ফোন থেকে 8টা মিসড কল। তার তো ভয়ে হাত পা কাঁপা শুরু করলো। না জানি আবার কি ভুল করে এসেছে সে। দ্রুত কল লাগায় সে। একবার রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। খুব শান্ত কণ্ঠে উনি বললেন, আয়না ঘুমাচ্ছিলেন? ডিস্টার্ব করিনি তো? তার বলার ধরনে হায়না আকাশ থেকে পড়ল। উনি এত সুন্দর করে কথা বলতে জানেন। সে বলে ওঠে, না স্যার, জেগেছিলাম। কি করছিলেন? রামেন খাচ্ছি। আয়নার বুঝি সত্য কথা বলাটাও ভুল হলো। সমুদ্র তাকে পেয়ে বসলো। বলে ওঠে, রামেন যেহেতু খাচ্ছেন তাহলে ঘুম তো দেরি আছে। ভিডিও কল দিচ্ছি, রিসিভ করেন। আয়না হতভম্ব হয়ে বলে ওঠে, ভিডিও কল কেন? নিশ্চয়ই আপনাকে দেখার জন্য না? সঙ্গে সঙ্গে কল আসে। সে রিসিভ করেই মেকি হাসি দিল। বোঝাই যাচ্ছে অনিচ্ছাকৃত হাসি এটা। সমুদ্রের পানে একবার তাকালো। এখনো সকালের সাইড গায়ে দেওয়া, চেঞ্জও করেনি। আহারে, সারাদিন কাজ করলে এই দশাই হবে। সমুদ্র বলে, সবাই ফাইলের পিডিএফ ড্রাইভে আপলোড দিয়েছে, আপনারটা পাইনি। এখনই ল্যাপটপটা নিয়ে আপলোড দেন, আমি ইনকলে আছি। চেক দিয়ে কারেকশনগুলো বুঝিয়ে দিব, কেমন? আয়নার কিছুতেই বসের মিষ্টি মিষ্টি ব্যবহার হজম হচ্ছে না। যে কোনো মুহূর্তে বদ হজম হবে এই ব্যবহারগুলো নিশ্চয়ই। সে দ্রুত ফাইল আপলোড করে দেয়। সমুদ্র রিসিভ করা মাত্রই বলে, আমি চেক দিচ্ছি, আপনি আরাম করে খাওয়া দাওয়া করেন। আয়না ফোন একপাশে রেখে রমেন খেতে লাগলো। এটা অফিস আওয়ার না যে খাওয়ার বাদ দিয়ে বেটার কাজ করে দিতে হবে। সে আরামসে খাচ্ছে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। আজকের রমেনটা মজাও হয়েছে, তবে ঝাল বেশি একটু। সমুদ্র ফাইল ল্যাপটপে দেখতে দেখতে ফোনের ক্যামেরার দিকে তাকাচ্ছে বারবার। ইস, কি মজা করে মেয়েটা দুনিয়া ফুলে খাচ্ছে, যেন দুঃখকে কোনোদিন ছুঁতে পারেনি। কাজে কিছুতেই মন দিতে পারছে না। ক্যামেরার স্ক্রিনে যা দেখার তার চেয়ে একটু বেশি দেখে ফেলছে সমুদ্র। আয়না বেবি পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরে আছে। গেঞ্জির মাঝে হ্যালো কিটি কার্টুন, চুলগুলো কাটা ক্লিপ দিয়ে আটকানো। টানা 1 মিনিট 60টা সেকেন্ড নির্বিকার চিত্তে তাকিয়ে থেকে ফাইল চোখ দিল সে। 3টা নতুন ভুল বের করে সমুদ্র সেগুলো নিয়ে আলোচনা শুরু করলো। তখন আয়না ফের ঝালে একদম নাজিহাল। ছোট হাঁ করে বাতাস ছাড়ছে তো পানি খাচ্ছে। ঠোঁট দুটি আবারও টকটকে লাল গোলাপির মতো বর্ণ ধারণ করেছে। সমুদ্রের ইচ্ছে করলে ওর ঠোঁটখানা ক্যামেরা পাড়ি দিয়ে ছুঁয়ে দিতে। সঙ্গে সঙ্গে পিলে চমকে উঠে সে। না, রাত 12টার পর মাথা খারাপ হয়ে যায় মানুষের। পুরুষের বুঝি একটু বেশি হয়। সে আকনাগারে বলে যায়, আপনি কস্ট প্রাইস সহ লিখে দিয়েছেন। আমরা ক্লায়েন্টকে কখনো বেসিক কস্টের ডাটা সাবমিট করি না, এটা কারেকশন হবে। আমি করে দিচ্ছি।
সমুদ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফের স্ক্রিনে চোখ দেয়। মেয়েটা মনে হয় ভুলে ওড়না পড়তে ভুলে গেছে। সমুদ্রের মাথা ব্যথা শুরু হলো। সে ছোট্ট দম ফেললো। এরপর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পুরোটা পান করলো। তারপর পুনরায় তাকায় এবং বলল, আমি করে দিব। আয়না তখন একটা চকলেট কোলে খাচ্ছে তার সামনে। ও বলল, ঝাল লাগলে চকলেট খাই, আপনি খাবেন? চকলেট খেতে হলে তো আপনার বাসায় যেতে হবে। আসবো এখন? আয়না ফের আকাশ থেকে পড়লো যেন, বলে ওঠে, না না না, খাওয়ার দরকার নেই আপনার। আপনি এমনি চকলেট, এর মধ্যে চকলেট খেলে মানুষ আপনাকে চকলেট ভেবে ভুলে খেয়ে ফেলবে। সমুদ্র সামান্য চমকে উঠে পড়ল। আপনি ছাড়া এই ভুল কেউই করবে না। মানে আমাকে খেলে আপনি চকলেট মনে করে খাবেন। আয়না যেন ফের ভিমড়ি খায়। এই লোকের কাজই কথা ঘুরায় পেঁচায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এনে লজ্জা দেওয়া। সমুদ্র এবার তার দিকে দৃষ্টি থামালো। দুজনেই ফোনের স্ক্রিনে একে অপরকে দেখলো। সে বলে ওঠে, আরও 6টা ফাইল দেখা বাকি। এরপরে কানাডার ক্লায়েন্টের সাথে মিটিং আছে। আজকে আর কল ডিউরেশন বাড়াতে পারছি না। আপনি ঘুমিয়ে পড়েন। কালকে কিন্তু ধকল যাবে অনেক। প্লিজ আবার অসুস্থতার অজুহাত দিয়ে আমার প্যারা বাড়াবেন না। শুভরাত্রি। খট করে ফোন কাটার শব্দ হলো। আয়না বুঝে পেল না, কালকে তো শুক্রবার, তাহলে কেন কালকে তার উপর কাজের ধকল যাবে? কি আজগুবি কথা বলছেন উনি। নিশ্চয়ই সস্তা পানি খেয়েই দশা ওনার। তার মনে পড়ল আয়নার প্ল্যান ছিল সে রমেন খেতে খেতে তার ফেভারিটকে ড্রামা দেখবে। তাহলে তার সব নার্ভাসনেস আর স্ট্রেস গায়েব হয়ে যাবে। এই ওয়েট, উনি কিভাবে জানলো? কালকের ব্যাপার নিয়ে আয়না ভীষণ রকম নার্ভাস আর দুশ্চিন্তায় মগ্ন। এটা তো তার একান্ত ব্যক্তিগত বিষয়। উনি কি মন পড়তে জানেন? মানুষ দেখলেই তার ভেতরে কি হচ্ছে বুঝে যান, নাকি কালো ম্যাজিক ট্যাজিক করে এসব ক্ষমতা আয়ত্তে এনেছে? পাত্রপক্ষের সামনে উপস্থিত হতেই কিং কর্তব্য বিমূঢ় দিশেহারা হয়ে যায় আয়না। তার সামনে তারই অফিসের সবচেয়ে রাগী বস বসে আছেন। পাত্রপক্ষ হিসেবে নিজের অপছন্দের বদমেজাজি স্যারকে দেখবে এমন চিন্তা সে ঘুমের মধ্যকার স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু এমনটাই বাস্তবে ঘটেছে। সে বিচলিত বোধ করে। কপাল চুইয়ে এক ফোঁটা ঘাম ছুটে। খুব আস্তে আস্তে বুকের ধুকপুক আওয়াজ বৃদ্ধি পাচ্ছে, তাল মিলিয়ে ছন্দ তুলে। আয়না একবার শুধু চোখ তুলে তাকায়। দৃশ্যপট খুবই সাধারণ। পাত্রপক্ষ এসেছে তাকে দেখতে। বাঙালি সংস্কৃতিতে খুব পরিচিত আকৃতি। পাত্রের সামনে দাঁড়াতেই আয়না হতবিহ্বল হয়ে পড়ে। সেও নিশ্চয়ই আয়নাকে এইভাবে দেখতে চায়নি। কে জানে, আয়না কিছু বুঝে উঠতে পারছে না। দ্বিতীয়বার যখন চোখ তুলে তাকালো, আয়নার ভ্রান্ত ধারণা হলো উনি বোধহয় একদমই আয়নাকে এই পরিস্থিতিতে দেখার উদ্বিগ্ন নয়, বরং আয়নাকে দেখবে এটাই পূর্ব নির্ধারিত ছিল। আয়না হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে থাকলো। তাকে মিসেস রোদেলা নিজ ইচ্ছায় সামান্য আদরে ভঙ্গিমায় নিজের কাছে এসে টেনে বসালো। আয়না বাধ্য হয়ে বসে পড়ে ঠিক সমুদ্রের বিপরীতে। বরাবর বসায় মাথা নিচু করেও চাইলেই ওনাকে পরখ করে দেখে নেওয়া যায়, কিন্তু আয়না এক বিন্দুও দৃষ্টিপাত করে না। আজকের আয়োজনে সবচেয়ে বিশেষ ও প্রধান আকর্ষণ বুঝি সে। সবাই মিলে তাকে আয়োজনে কেন্দ্রবিন্দু বানিয়ে রেখেছে। আয়নার অস্বস্তি হচ্ছে, আরও ভ্রষ্ট অনুভূতি ঘুরপাক খাচ্ছে। এটা ভেবেছে উনি কি ভাবছেন, আয়নাকে দেখে রেগে গেছে? তাদের এমন সাক্ষাৎকারে কি আদৌ হওয়ার ছিল? এ দর্শনের পরিণতি কি? বেশি ভাবতে পারছে না সে। সবকিছু বেশ অগোছালো লাগলো, কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। নীরবতা ভেঙে পাত্রের পিতা ইসরাক রহমান বলে ওঠে, মেয়ে তো আমাদের আগে থেকেই খুব পছন্দের। আসলে এমন লক্ষ্মী একটা মেয়েকে তো অপছন্দ করার কোনো কারণই নাই। আয়না তখন শাড়ির আঁচলের শেষের কোনায় অংশ দিয়ে আঙুল পেঁচাচ্ছিল। অভিভাবকদের মুখে নিজের আসলে অতিরিক্ত চিন্তা বা অস্থিরতা কাজ করলে সে আঙ্গুল দিয়ে ওড়না পেঁচায়। কালকে সারা রাত টেনশনে তার ঘুম হয়নি। পাত্রপক্ষ জীবনে প্রথম তাকে দেখতে আসবে, এটা ভেবেই সে অস্থিরতায় নুয়ে পড়েছিল। একটা মেয়ের জীবনে এইসব অনুভূতি খুব অদ্ভুত। এরকম সময়ে আয়না মাকে ভীষণ মিস করছিল। কে ড্রামা দেখেও তার জড়তা চিন্তা এক বিন্দুও কমেনি। সে হাত দিয়ে আঁচল দিয়ে ঢাকা মাথার ঘুমটা ঠিক করে নেয়। আয়নার ফুপু পাত্রের বাবার মুখে এমন কথা শুনে ধনাত্মক ইশারা পেতেই কথা বলা শুরু করলেন। বলে ওঠেন, আলহামদুলিল্লাহ ভাইজান, ছেলে তো আমাদের খুবই পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, আপনার ছেলে তো রাজপুত্রের মতো, তেমন জ্ঞানী। ওনাকে নিয়ে বলা অতিরিক্ত প্রশংসাগুলো আয়নার একদম পছন্দ হয় না। তার চিন্তা স্কেল কাঠিয়ে আরও একটু বৃদ্ধি পায়। এরপর ওর ফুপু তাকে ইঙ্গিত করে বলে, আয়ু মামুনি, ওনাদেরকে শরবতের গ্লাসগুলো দাও।
আয়না ভীষণ জড়তা নিয়ে উঠে দাঁড়িয়ে শরবতের ট্রে থেকে গ্লাস তুলে নিল। একজন ভদ্রমহিলা ভদ্রভাবে বলে ওঠে, মা, আমাদের দিতে হবে না, আমরা নিজে থেকেই নিয়ে নেব, তুমি ওকে দাও বরং। আয়না বুঝে উঠতে পারলে না কাকে শরবত দিতে বলছেন উনি। সে এক এক করে পাত্রের সঙ্গে আসা বাকি সবার হাতে গ্লাস ধরিয়ে দিল। 4-5 জন এসেছে সাথে। একদম শেষে সে ট্রেতে থেকে শরবতটা গ্লাস তুলে নিয়ে পাত্রের সামনে গিয়ে হাজির হয়। সমুদ্রের সামনে দাঁড়াতে সে নার্ভাসনেসে সামান্য কেঁপে ওঠে। হৃদস্পন্দনের গতি বেশ তীব্রতর হলো। সে কাঁপা হাতে গ্লাস এগিয়ে দিতে ধরলেই অতিরিক্ত উদ্বিগ্নতায় শরবতের পরিপূর্ণ গ্লাস থেকে কিছু পরিমাণ পানীয় সমুদ্রের পায়ে এসে গড়িয়ে পড়ে। আয়না বেশ ভয় পেয়ে যায়। এটা কি হলো? সে মোটেও ইচ্ছা করে ফেলেনি। কেউ কেউ হয়তো বা এই দৃশ্য দেখেছে, তবে সমুদ্রের মধ্যে ভাবান্তর নেই বললেই চলে। আজও ভীষণ শান্ত, রাগের ছিটে ফোটাও নেই ওর মধ্যে। উনি হাত বাড়িয়ে গ্লাস নিতে ধরলে আলতো ছোঁয়া লাগলো আয়নার হাতের সাথে। ওই সময় দুজনেই হালকা চমকে ওঠে। আয়নার চমকে ওঠার মাত্রা একটু বেশি ছিল বুঝি। হুট করে নড়ে চড়ে ওঠায় ওর শাড়ির আঁচল তীর তীর করে ঝরা পাতার ন্যায় কাঁধে এসে ঝুলে পড়ে, ফ্লোরে গড়াগড়ি খায়। তবে সমুদ্রের চমকের মাত্রা গণনায় গণিত শাস্ত্রের সাহায্য নিলে মান দাঁড়াবে 100 ভাগের 1 ভাগের 1/10। সমুদ্র ভদ্রতা সূচক বলে ওঠে, থ্যাংক ইউ। আয়নার সঙ্গে সঙ্গে সরে গিয়ে সোফার সামনে যেতে থাকে। আয়না বেখেয়ালি হেঁটে গেলে তার আঁচল সমুদ্রের পায়ে গড়াগড়ি খেতে খেতে এসে আটকে গিয়ে বাড়ি খায়। সমুদ্র এবারে বেশ ভালো রকম চমকে উঠে আয়নার শাড়ির আঁচলে নিজের পা থেকে সরিয়ে নিয়ে সামনে এগিয়ে দেয়, যেন আয়নার হাঁটতে সমস্যা না হয়। তবে অগোচরে আয়না গিয়ে সোফায় বসে। সমুদ্র এক দৃষ্টিতে তার দিকে দৃষ্টিপাত করেছে। তা দিব্যি টের পাচ্ছে আয়না। এতে আরও বেশি অস্থিরতার সৃষ্টি হচ্ছে। মাথায় ঝিমঝিম ভাব তৈরি হলো, কিছুটা ঘামছেও। সব ধরনের শব্দগুলো মনে হচ্ছে অনেক দূর থেকে সঞ্চারিত হচ্ছে। সমুদ্র সবে এক চুমুক শরবতের গ্লাসে মুখ দিয়েছে। গরমকালে এমন ঠান্ডা শরবত বেশ আরামদায়ক, কিন্তু আয়নার দিকে তাকিয়ে দ্বিতীয়বার আর মুখ দিল না, বরং সরাসরি হাতের গ্লাস আয়নার দিকে এগিয়ে পড়ল। শরবত খাও, তোমার মনে হয় বিপি ফল করেছে। ইউ নিড দিস। আয়না ওনার স্পষ্ট উচ্চারণে বলা কথাগুলোতে আরও বিপাকে পড়ে যায়। সবচেয়ে বেশি অবাক হলো সমুদ্র তাকে তুমি করে ডাকছে। কি করবে না বুঝে পায় না। সমুদ্রের কথায় সবাই আবারও আয়নার দিকে তাকায়। আয়না গ্লাসটা হাতে তুলে নিয়ে সামান্য পানীয় পান করে। চিনিযুক্ত শরবত খেয়ে আসলেই তার স্বস্তি অনুভূত হয়। আয়নার বাবা ফাহাদ সাহেব এগিয়ে এসে অভিযোগের সুরে বলেন, ভিপি ফল কেন করবে না? ওর কাল থেকে চিন্তায় মেয়েটা ঠিকঠাক খাচ্ছে না, সারা রাত জেগেছিল। আয়নার মনে হচ্ছিল উঠে গিয়ে বাবার মুখে হাত দিয়ে মুখ বন্ধ করে দিতে, যেন সমুদ্রের সামনে এসব প্রাইভেট কথা না বলে। এসব শুনলে ওকে লজ্জায় পড়তে হবে। উনি নিশ্চয়ই এসব শুনে হাসছেন, ভাবছেন মেয়েটা কত বিয়ে পাগল। কিন্তু সে আস্তে করে বলে, এখন ভালো লাগছে। মিসেস রোদেলা বলে ওঠে, আয়না একটু নিলিবিলি থাকুক, এত মানুষের হইচইয়ের মধ্যে মেয়েটার কষ্ট হচ্ছে বুঝি। এছাড়া সমুদ্রের সাথে কথা বলতে চাইলে ওরা একাকী কথা বলুক। মূলত সবাই চাচ্ছে ওরা দুজন একাকী কথা বলুক, যেন আজ এই আসর থেকে যে কোনো সুখবর প্রচার হয়। সমুদ্র ভেবে পেল সামান্য মেয়েকে দেখতে আসায় পাত্রীর বাবা এত তুলকালাম আয়োজন কেন করেছেন। ওদের নিজেদেরই অনেক মেহমান এসেছে, মনে হচ্ছে আজকেই শুভ বিবাহ, অথচ আজ কেবল প্রথম সাক্ষাৎকার। চাইলেই আজকে সেই বিয়েতে দ্বিমত পোষণ করতে পারে। সে একবার তার বাবা মায়ের দিকে তাকিয়ে আয়নার সঙ্গে আয়নার রুমে এসে দাঁড়ালো। সবাই ভীষণ জোরাজুরি করছিল দুজনকে। কালকে এই রুমটা সে ফোনের স্ক্রিনে দেখেছিল। আয়না এসে অন করে দিল। 2 দিন ধরে ঢাকা শহরের তাপমাত্রা বেড়েই চলেছে। যে কোনো সময় হিট ওয়েভ অ্যালার্ট জারি হয়ে যেতে পারে। তবে ওরা রুমে দরজা লাগালো না। আয়না নিজের চেয়ারে বসে পড়ে। সমুদ্র দাঁড়িয়ে থাকলো। কেউ কথা বাড়ল না। সমুদ্র বলে, কেমন আছো এখন? ভালো। মনে তো হচ্ছে না ভালো লাগছে, রেস্ট দরকার। সমুদ্র আর কথা খুঁজে পায় না, তাও ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, জানতে আমি আজ আসবো? না। সে ভ্রু কুঁচকে বলে, না কেন? তোমাকে আঙ্কেল কিছু বলেননি? বলেছিল তো। ও হ্যাঁ, এই জন্য তো এখন থেকে ঘুম উবে গেছে। অথচ জানতাম বিয়ের পর মেয়েদের ঘুম ঠিকঠাক হয় না। তুমি দেখি এক ধাপ এগিয়ে, বিয়ের আগে থেকে ঘুম বাদ। আয়না লজ্জায় মুখ লাল হয়ে আসে।
সে জানতোই বজ্জাত লোক এসব বলেই তাকে লজ্জা দিবে। সুযোগ খুঁজছিল, এই জন্য একাকী কথা বলার এত তাড়া ছিল ওনার। এতক্ষণ সবার সামনে ভদ্র সেজে থাকলো। সমুদ্র আশেপাশে তাকিয়ে বলে, আঙ্কেল আর কিছু বলেননি? বলেছিল তার ভার্সিটির ফ্রেন্ড হয় ছেলের বাবা। ছেলে সম্পর্কে কি বলেছিলেন? আয়না এবারে মাথা নুইয়ে আস্তে করে জবাব দেয়, ছেলে অস্ট্রেলিয়া থেকে মেডিকেল সায়েন্স পড়ে দেশে ফিরেছে। সমুদ্র বলে, ছবি দেখায়নি আমার? তাহলে এত শকড হওয়ার লাগতো না। আমার তো মনে হচ্ছে তোমার বিবি ফল আমাকে দেখেই হলো। ওনার ঠেস মারা কথায় এবারে সে দমল না, বলে ওঠে, দেখিনি। বাবা বলেছিল ছবি দেখতে চাই কিনা। আমি বলেছিলাম দরকার নেই, আপনাদের তো বাসায় দাওয়াত দেওয়া হবে, তখন মিট হবে, এই ভেবে আর ছবি চাইনি। আমি 1 মাস আগেই তোমার বায়োডাটা সহ ছবি দেখেছি। আয়নার এ কথাটা শুনে কেমন আজব আর অদ্ভুত দুটি সংমিশ্রণ এক অজানা অনুভূতির অনুভূত হলো। উনি তাহলে 1 মাস ধরেই তাকে বিশেষ নজরে দেখে আসছেন। তখন সমুদ্রের বোন পিউ রুমে এসে উঁকি মেরে বলল, ভাবি আসবো? সমুদ্র আয়না দুজনেই এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। ভাবি ডাক শোনার সঙ্গে সঙ্গে একদম ডিফারেন্ট একটা ইমোশন কাজ করে তার। আয়না শুধু একবার সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র বলে, আয়। পিউ হাসি মুখে রুমে ঢুকে বলল, এই যে জামাই বউ তোমাদের সবাই ড্রয়িং রুমে ডাকছে, এসো জলদি। আয়নার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পিউয়ের সঙ্গে রওনা হলো। সমুদ্র তাদের অনুসরণ করে আগায়। ড্রয়িং রুমে বিশাল ডিসকাশন চলছিল। তাদের দেখে সবাই থেমে যায়। মিসেস রোদেলা এসে ওদের দুজনকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে সমুদ্রের হাতে একটা রিং ধরিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি বৌমার হাতে আংটি পরিয়ে দে। সমুদ্র বুঝে পাচ্ছে না বিয়ের আগে আর না তার বউ হয়ে গেল। সবাই এত ব্যস্ততা দেখাচ্ছে কেন? তার মা পারলে আজই কাজে ডেকে বিয়ের কাজ সেরে ফেলেন। সে দুদণ্ড থেমে দম ফেলে আংটি এগিয়ে এনে আয়নার দিকে আহ্বান জানায়। আয়না হাত বাড়িয়ে দিলে বাম হাতের অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দেয়। আয়নাকেও একটা রিং দেওয়া হলো, সেও সমুদ্রকে রিং পরিয়ে দেয়। অফিসিয়ালি তারা আজ যেন এঙ্গেজড হয়ে গেল। ভাবতেই আয়নার পেটের মধ্যে কেউ কাতুকুতু দিচ্ছে টাইপ অনুভূত হয়। সমুদ্ররা জুম্মার পর এসেছিল, ফিরে গেল বিকেলে চা নাস্তা খেয়ে। সন্ধ্যা থেকে আয়নাদের বাসায় যেন উৎসব লেগে গেল, কারণ আগামী সপ্তাহে শুক্রবার বিয়ের ডেট পাকা করে গেছে পাত্রপক্ষ। সন্ধ্যায় আয়না চুল ছেড়ে দিয়ে নিজের রুমে বসেছিল। ওর সব কাজিন তাকে নিয়ে গল্প করছে। সবাই ভীষণ এক্সাইটেড, তাদের ফ্যামিলিতে অনেক দিন পর কোনো বিয়ে লেগেছে। ওর ছোট বোন আলিয়া বলে ওঠে, আপা, তোমরা তো একই অফিসে কাজ করছো, ভাইয়া কি তোমার সাথে এই 1 মাস প্রেম করেছে? আয়না এমন প্রশ্ন শুনেই মেজাজ খারাপ হলো। ব্যাটার মনে কি আদৌ প্রেমানুভাব আছে? সে বলে ওঠে, প্যারা দিয়েছে শুধু। আলিয়া বলে, ভাইয়া তো অনেক সুইট। আয়না মনে মনে বলে, সুইট না ছাই, উনি একদম ডার্ক তিতা চকলেট, যেটা মুখে নিয়েই ফেলে দিতে মন চায়। অমনি সময় সমুদ্রের নাম্বার থেকে একটা মেসেজ আসে। আয়না তখন ওর হাতের অনামিকা আঙুলে লেগে থাকা চিকচিক করতে থাকা রিংয়ের দিকে তাকিয়েছিল। এই সামান্য রিং দিয়ে ওনার অস্তিত্ব বহিঃপ্রকাশ পাচ্ছে তার জীবনে। সমুদ্রের নামে স্ক্রিনে ভেসে আসতেই সবাই মজা নেওয়া শুরু করলো। ওর কাজিন বলে ওঠে, আই লাভ ইউ মেসেজ দিয়েছে মনে হয়। অফিসের কিছু সেন্ড করেছে হয়তোবা। আয়না মেসেজ খুলতে সবাই ঝাঁপিয়ে স্ক্রিনে চোখ দিল। তারা যা পড়লো তাতে প্রথমে বোধগম্য হলো না কি পড়লো। পরে ব্র্যাকেটে 5 ইমোজি লেখা দেখে খেয়াল হলো কোনো মেডিসিনের নাম মেসেজ করে পাঠিয়েছেন। ওর কাজিন বলে ওঠে, হ্যাঁ, ডাক্তারে প্রেম করার ধরন তো খুব সুন্দর। প্রেম মেসেজ ও ওষুধের নাম। আয়না নিজের রুমে বসে ফোনের স্ক্রিন দেখছিল। বেশ কটা মেল এসেছে সাদবিন সমুদ্র 24 ইমেল অ্যাড্রেস থেকে। আয়না একবারও সেগুলো খুলে দেখল না। নিশ্চয় অফিসের কাজ রিলেটেড কিছু হবে। তার একদম কাজ করার ইচ্ছে নেই। এঙ্গেজমেন্ট হওয়ার 2 দিন কেটে গেছে। 2 দিনের মধ্যে তার অফিস যেতে হয়নি। এই জন্য সমুদ্র বারবার তাকে ইমেল দিয়ে গেছে। সে ইমেলের রিপ্লাইও দেয়নি। কল করেছিল, সে ধরেনি। এমন সময় তার বাবা এসে দরজা নক করলো। সে নড়ে চড়ে উঠল। তার বাবা এসে দরজার পাশে দাঁড়িয়ে বলে, না না বাবা, তুমি ভেতরে এসো। ফাদ সাহেব ভেতরে এসে বলল, আমার মার কি হলো? এত চুপচাপ কেন আজ? মাথা ব্যথা করছে নাকি? আয়না অসহায় বোধ করলো। আয়না সামান্য চুপচাপ থাকলেই বাবা এসে জিজ্ঞেস করে মাথা ব্যথা করছে কিনা। কিন্তু বাবাকে কিভাবে বুঝাবে তার ক্ষণে ক্ষণে এত মুড সুইং হয়। মনের মধ্যে কত কিছু ঘুরপাক খায়, সেগুলো বুঝে না বাবা। সে বলে ওঠে, না বাবা, এমনি রুমে বসে আছি।
তুমি এসে বসো। ফাহাদ সাহেব এসে বসলেন পাশে, তারপর বলে ওঠে, তোমার আম্মু থাকলে নিশ্চয় এখন বাসার পরিবেশ অন্যরকম হতো। আমি তো এত কিছু বুঝি না। তোমার যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসো। আয়না সুন্দর করে হেসে বলে। আমার কিছু লাগবে না বাবা। ফাহাদ সাহেব বলেন। কাল থেকে তোমার দাদা দাদি আসছেন। ফাহাদ সাহেব লক্ষ্য করলেন তার মেয়ে সারাদিন পর একটু হাসলো। সে বুঝে উঠতে পারছে না তার আদরের ছোট্ট মেয়েটা কি বিয়েতে খুশি না। তাকে তো একবারও কিচ্ছু বলছে না। সে ছোট্ট করে দম ফেলল। আয়না প্রশ্ন করলো, বাবা, তুমি ইশরাক আঙ্কেলকে কিভাবে চেনো? ফাহাদ সাহেব বলে উঠে, আমরা ভার্সিটির ব্যাচমেট হলে পাশাপাশি রুমে থাকতাম। তখন থেকে খুব ভালো বন্ধুত্ব। তবে আমি চিটাং ট্রান্সফার হওয়ার পর যোগাযোগ কমে যায়। কন্ট্রাক্ট নাম্বারও হারিয়ে ফেলি। তারপর আবার কিভাবে দেখা হলো? ফাহাদ সাহেব এটার উত্তর দিলেন না। পাশ কাটিয়ে এড়িয়ে গিয়ে বললেন, তোমার ইসরাত আঙ্কেলই তোমাকে ওনাদের অফিসে ইন্টার্নশিপ করতে রিকোয়েস্ট করেছিল। না হলে আমি তোমাকে পড়াশোনার পাশাপাশি এসব অফিস করতে দিতাম না। ইসরাত আর ভাবি দুজনেই খুব ভালো মনের মানুষ ছিল। উনি আরও কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই ভীষণ জোরে আওয়াজ তুলে আয়নার ফোন বেজে উঠল। স্ক্রিনে সমুদ্রের নাম্বার দেখতে পেয়ে ফাহাদ সাহেব বলে ওঠে, সমুদ্র আমাকেও কল দিয়েছিল। তোমাকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না, কিছু জরুরি কথা আছে ওর। এখন ফোন ধরো, আমি আসছি। বাবা যাওয়ার আগে দরজা লাগিয়ে দিয়ে গেল। আয়নার তো বাবার সামনে এমন পরিস্থিতিতে পড়ায় ভীষণ লজ্জা লাগলো। বাবা কি ভাবছেন, হবু জামাই ফোন দিয়ে কখনো শ্বশুরকে অভিযোগ করে যে তার মেয়ে ফোন ধরছে না? মাত্র 3 বারই তো কল দিয়েছিলেন। সে ফোন রিসিভ করতে ওপাশ থেকে সমুদ্র বলে ওঠে, মিস আয়না। মিস আয়না বলে ডাকবে এটা ভাবেনি সে। ওই দিন তো আয়না বলেই ডেকেছিল, আজ আবার কি হলো? সে বলে ওঠে, জি। ফোন ধরছিলেন না কেন? ব্যস্ততা ছিল। এই সময়টায় ব্যস্ততা থাকবেই, তাই বলে সব কাজ বাদ দিয়ে ব্যস্ততা নিয়ে পড়ে থাকবেন? আয়না ভীষণ রকম বিরক্ত হলো। মনে মনে বলে, ফোন ধরেছি কি বকবকানি শোনার জন্য? এরপর আর একবারও যদি তোর ফোন ধরেছি আমি আমার নাম বদলে দিব। পরক্ষণে খেয়াল হলো হবু স্বামীকে তুই বলে ডাকা বিরাট অপরাধ। সমুদ্র বলে, ইমেইল চেক দিয়েছেন? না। ব্যস্ততা ছিল, দেখবেন কিভাবে। যাই হোক, যে জন্য কল দিচ্ছিলাম, কালকে প্লিজ অফিসে আসবেন। সকাল থেকে অফিসে উপস্থিত থাকবেন। 9টা to 5টা অফিস করতে হবে কাল আপনাকে। কিন্তু আমি তো ইন্টার্ন জুনিয়র ট্রেনি, পার্ট টাইমে আছি। কিন্তু কালকের দিনটায় ফুল টাইম লাগবে আপনাকে আমার। কি? কাল একটা জরুরি মিটিং আছে, সেখানে আপনার উপস্থিতি কাম্য। আমাকে কেন নিচ্ছেন? অন্য কাউকে নেন প্লিজ। না, আপনাকেই নেওয়া হবে। তাছাড়া আজ অফিসে সব জুনিয়র ট্রেনি অফিসারদেরকে 3টা টিমে ভাগ করেছি। আপনাকে আমার টিমে রেখেছি কারণ আপনি কাজে প্রচুর ভুল করেন। অন্যদের এত ঠেকা পড়েনি যে আপনাকে এক্সট্রা টাইম দিবে। আপনার তাহলে কি জন্য ঠেকা পড়লো? সব ঠেকা তো আমারই। আয়না বুঝলো না লোকটাকে মিন ধরেছে। আয়না তার জন্য তাহলে ঠেকা? তাকে নিয়ে ওই লোক বিশাল বিপদে পড়ে গেছে, এটা বোঝাতে চেষ্টা চালাচ্ছে। সমুদ্র আবারও বলে ওঠে, নেক্সট থেকে কল দিলে রিসিভ করবেন, বাবাকে যেন আর কল দিতে হয় না। খট করে কল কাটার আওয়াজে আয়না সামান্য নড়ে চড়ে উঠল। সকাল 10:30টার দিকে অফিসে পৌঁছে আয়না। আসার কথা ছিল 9টায়, কিন্তু একটু দেরি করে ফেলেছে। সে এসে ডেস্কে বসে কম্পিউটার অনও করেনি। তার আগে টুম্পা আপু এসে হাজির। টুম্পা হচ্ছে সমুদ্রের পিএ। আয়নার ধারণা টুম্পা আপু হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আয়নাকে সে বেশ কবার সমুদ্রের ঝাড়ি খাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে, আদরও করে একটু বেশি। আয়না ঝাড়ি খেলে টুম্পাও কষ্ট পায়। টুম্পা তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, স্যার ডাকছেন তোমায়। উনি আমার খোঁজ নিচ্ছেন? টুম্পা আপু বলে, সকাল 9টা থেকে এ পর্যন্ত 3বার তোমার খোঁজ নিচ্ছিল। তোমায় নাকি 9টায় অফিসে থাকার কথা। আয়না এবারে খানিক উদ্বিগ্ন হলো। এ রে, এইবার বদমেজাজি লোকটা নিশ্চয়ই তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। উফ, রোজ রোজ হারি শুনতে ভালো লাগে না। চাকরিটা ছেড়ে দিতেই হবে। সে ধীর গতিতে আগায় সমুদ্রের কেবিনের দিকে। সঙ্গে টুম্পাও ছিল, কিন্তু কেবিনে ঢোকার আগে টুম্পা বলল, স্যার বলেছিল তোমাকে ভেতরে একাই পাঠাতে। তুমি যাও, ওনার কথা শোনো, তারপর প্রপারলি কাজ করো। আমি তো আছি সাহায্য করার জন্য। অল দ্য বেস্ট।
আয়না নক করতেই উপাস থেকে বলল। হ্যাঁ আসেন। আয়না ভেতরে ঢুকেই অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ পায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সমুদ্র একবার তাকে দেখে নিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কালকে রাতে আপনার বিয়ে হয়েছে। এই জন্য আজ সকালে যখন ইচ্ছা উঠবেন, সকালে গোসল করবেন। কোনো টাইম লিমিট নেই, যখনই মর্জি। আয়না সঙ্গে সঙ্গে তার বাম কান পেয়ে ঝুলে থাকা ভেজা চুলগুলো সরিয়ে কোমরে এলিয়ে দেয়। লোকটা এত কিছু দেখে কখন? আজকেও এসব কথা বলতে হবে? ঠেস মেরে কথা বলার স্বভাব কি ওনার বদলাবে না? অফিসটাকে মনে হচ্ছে নিজের শ্বশুরবাড়ি বানিয়ে নিয়েছেন। কি ঠিক বললাম? আয়না কোনো ভাবনায় স্থির ছিল তা খেয়াল নেই তার। তবে সমুদ্রের কথা ঠিকঠাক শুনেনি জন্য ফুলে বলে ওঠে, সমুদ্র মনে হয় সামান্য হাসল। এরপর বলল, তাই তাহলে মিস আয়না, আপনি আমার অফিসটাকে অফিসিয়ালি নিজের শ্বশুরবাড়ি হিসেবে মেনে নিয়েছেন? আয়না এবারে মনোযোগ দিয়ে শুনছে কথা, তাই দ্রুত তড়িঘড়ি করে জবাবে বলে, না না, তা কেন ভাববো? ওই সময় মনের ভুলে বলে ফেলেছিলাম, সরি। ভাবলেও অসুবিধা নেই। যাই হোক, আপনাকে একটা ফাইল দিয়েছি, সেটা ভালো মতো স্টাডি করবেন। 1টার দিকে আপনাকে নিয়ে মিটিং অ্যাটেন্ড করব। ডেস্কেই থাকবেন, অন্য কোথাও যেন খুঁজতে না হয় আপনাকে। আচ্ছা। আয়না ফেরত যেতে ধরলে পুনরায় সমুদ্র তাকে ডেকে নিল। ওই সময় টুম্পাও কেবিনে ঢুকে। সমুদ্র আয়নাকে ইঙ্গিত করে বলে, ফাইল ঠিকঠাক পড়ে নেবেন, না হলে দেখা যাবে ক্লায়েন্ট জিজ্ঞেস করলো, বলুন তো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? আপনি উত্তর দিবেন টুনা ফিশ। টুম্পা এমন রসিকতায় না হেসে পারল না। তবে সমুদ্রের মধ্যে কোনো হেলদোল নেই। আয়না বোধ হয় এর আগে প্রস্থান করলো। একটা বাজার আগেই সমুদ্র তার ডেস্কের সামনে এসে দাঁড়ায়। তখনও 15 মিনিট বাকি বিধায় আয়না হেড ডাউন দিয়ে দিয়েছিল। সমুদ্র তার সামনে দাঁড়িয়ে আলতো হাতের কিঞ্চিত ছোঁয়া তার চুলে দিতেই আয়না ধর পড়িয়ে ওঠে। মেয়েটার শরীরে বুঝি সেন্সার ডিটেক্টর আছে। গুড নুন মিস আয়না, ঘুমাচ্ছিলেন? না না না, জাস্ট হেড ডাউন দিয়ে চোখ বন্ধ করেছিলাম। লাইফের খুঁটিনাটি আমি সব পড়েছি। টুম্পা আপু বুঝিয়েও দিয়েছে। আপনি চাইলে ধরে আমাকে যাচাই বাছাই করে নিতে পারেন। দরকার নেই, চলুন যাওয়া যাক তাহলে। আয়না তার পিছু পিছু এগিয়ে যায়। সে বুঝতে পারছে না সমুদ্র যদি ডাক্তার হয় তাহলে ডাক্তারি বাদ দিয়ে অফিসে এসে তাদের কেন এত জ্বালায়। অবশ্য ওনার যে গোমরা মুখ, রুগী তাকে দেখলে আরও অসুস্থ হয়ে পড়বে কিনা। সুস্থ হওয়ার বদলে পার্কিং লটে গাড়ি দাঁড়িয়ে আছে। সমুদ্র বুঝি ড্রাইভিং করবে, এজন্য ড্রাইভিং সিটের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আজ আয়না কোনো রিস্ক নিতে চায় না। সে দ্রুত পায়ে কদম ফেলে পিছনের সিটে গিয়ে বসলো। সমুদ্র বুঝি দুদণ্ড দাঁড়ালো। এরপর ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি যখন চলছিল তখন একটা হিন্দি গান বাজছিল, বেশ রোম্যান্টিক গানটা। আয়না হাসি পেল। ওনার প্লেলিস্টেও এসব গান থাকে। সমুদ্রে বারবার ভিউ মিরর ঠিক করার ভঙ্গিমায় আয়নার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল। সমুদ্র চুপিসারে তাকে দেখছে। অদ্ভুত আজব লোক তো। পারলে সারাদিন তাকে বকে, সবার সামনে মজা নেয়, আর এখন একটু পরপর তাকাচ্ছে। গাড়ির গুলশানের একটা ছিমছাম দামি রেস্তোরাঁ এসে থামে। এমন টাইপ রেস্তোরাঁ দুপুরে অফিসে মিটিং হয়। গাড়ি পার্ক করতে আয়না নাম্বার তারা দেখালে সমুদ্র শুধালো, আগেই নামবে না, আমি দরজা খুলে দিচ্ছি, ওয়েট। সমুদ্র নেমে পড়ল। ওনার মুখে ওই দিনকার মতো তুমি সম্বোধন শুনল। আয়না এতে ঘাবড়ে যায়। অবশ্য উনি যখন ভরাট গলায় মিস আয়না আপনি এটা ভুল করছেন, ওটা করছেন বলে তখনও ঘাবড়ে যায়। তার দিকের দরজা খুলে দিয়ে সমুদ্র বলল, আসতে নামো। আয়না চটজলদি নামতে গিয়ে তার গায়ের সঙ্গে সামান্য ছুঁয়ে যায়। সেদিনের ওই পারফিউমের ঘ্রাণ আরও যেন তীব্রভাবে নাকে এসে লাগে। সমুদ্র একটু সরতে চায়, কিন্তু বাংলাদেশের পার্কিং লটে দুর্বস্থার জন্য বেশি সরতে পায় না। না পারতে একটু গা ঘেঁষেই দাঁড়ালো দুজনে। চোখাচোখি হতেই আয়না চোখ নামিয়ে নেয় তৎক্ষণাৎ। এক হাত দূরে আরেকটা গাড়ি পার্কিং করা। আয়না নরম শরীরের ছোঁয়া বাহু থেকে কাঁধে এসে ছুতেই তার সর্বাঙ্গ একদম ভিন্ন অনুভূত হয়, কেমন টাল মাতালো লাগে। দুজন ভেতরে এসে বসতেই সমুদ্র মেনু কার্ডের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, লাঞ্চ অর্ডার দিই। ক্লায়েন্টরা আসবেন না? আসবে আরও 1 ঘন্টা পর। তাহলে আমরা এত আগে আসলাম কেন? সমুদ্র কিছুটা দোটানা অনুভব করে। এরপর শুধালো, আমার 1.5 ঘন্টা দেরি করার ইচ্ছা ছিল না, তাই 1 ঘন্টা আগেই আসলাম। সে বলে ওঠে, আমরা আগে ভাগে খেয়ে নিলে ক্লায়েন্টরা কি ভাববে? কি ভাববে? ভাবতে পারে আমরা তাদেরকে রেখে খেয়ে নিয়েছি।
গুরুত্ব দিচ্ছি না, কষ্ট পেতে পারে। সমুদ্র তার কথায় ভীষণ মজা পেল। ক্লায়েন্টরা ফায়দা ছাড়া কিছু ভাবে না। ও, তুমি মেনু দেখো, হালকা কিছু নাও। আয়না ভাবলো 1 ঘন্টায় বদমেজাজি লোকটার সঙ্গে বসে থাকার চেয়ে কিছু খাওয়া ভালো, কিন্তু সে তো টাকার ব্যাগ আনেনি সঙ্গে। সে বলে ওঠে, আমি ভুলে টাকা আনিনি, ব্যাগটা ফেলে চলে এসেছি। কি? আর কিছু না। সমুদ্র একটু ঘাড় কাত করে, হাতে কাঁধের দিকে নিয়ে মালিশ করতে করতে বলে, মেয়েদের সাথে স্বামী থাকলে তাদের টাকার ব্যাগের প্রয়োজন হয় না। ওনার মুখে এসব কথা শুনে আয়নার গাল দুটো রক্তিম আভা ফুটে ওঠে। সে অন্যদিকে ঘুরে বসে। সমুদ্র ওয়েটারকে ডাক দিল অর্ডার নেওয়ার জন্য। আয়নার ইচ্ছা ক্লায়েন্ট গেলে লাঞ্চ করবে, তাই এখন হালকা কিছু অর্ডার দিবে। সমুদ্র বলল, কি খাবে তুমি? একটা চকলেট মিল্কশেক। সমুদ্র ওয়েটারকে ডেকে বলে। সাথে একটা ক্যাপাচুনা উইদাউট সুগার। আয়নার সঙ্গে সঙ্গে বলে ওঠে। আমার মিল্কশেকে এক্সট্রা সুগার অ্যাড করে দেবেন। সমুদ্র তার দিকে চোখ ছোট ছোট করে চেয়ে আস্তে করে বলে। আমার ডায়াবেটিস হয়ে যাবে তো। প্রায় ঘন্টাখানেক পর ক্লায়েন্টরা আসলো। দুজনেই ফরেনার আর একজন বয়স্ক বাঙালি মহিলা। মাত্র 3 জন এসেছেন। ওনাদের ব্যবহার দেখে আয়নার মন ভালো হয়ে গেল। কি সুন্দর হেসে সে কথা বলল। আধ ঘন্টা খুব বেসিক ডিসকাশন চলমান থাকলো। তারপর একটা চুক্তিপত্রে সমুদ্র সিগনেচার দিল। এরপর ওই 2 জন ফরেনার চলে যায়। ওনারা যাওয়ার পরপর বাঙালি মহিলাটা এবারে আয়নার দিকে তাকিয়ে বলে, বৌমা কেমন আছো? আয়না বেশ হতভম্ব হলো। একবার সমুদ্রের দিকে তাকালো। ও খাবার অর্ডার দিতে ব্যস্ত। সে আমতামতে করে বলে, ভালো, আপনি কেমন আছেন? সমুদ্র বলে ওঠে। উনি তোমার আরেকজন শাশুড়ি, আমাকে একদম মায়ের মতো ভালোবাসেন। আয়না ভদ্রমহিলার দিকে তাকালো। মহিলা জবাবে বলল, তোমাকে দেখে খুব ভালো লাগছে এখন। সমুদ্র বলে ওঠে, তুমি একটু মাথায় কাপড় দাও, জামাই সামনে বসে আছে, বউ বউ সাজো, 2 দিন পরে বিয়ে তোমার। মিসেস ইভানা বলল। ওর যেভাবে থাকতে মন চায় সেভাবে থাকুক তো। আয়না দ্রুত ওড়না দিয়ে ঘোমটা টেনে মাথায় দিল। খয়েরি ওড়না মাথায় জড়াতেই কেমন অদ্ভুত একটা অনুভূতি ছেয়ে যায় মনের মধ্যিখান ঘিরে। মিসেস ইভানা সামান্য হেসে বলে, তুমি খুব অ্যাডোরেবল একটা মেয়ে, কিসে পড়ো? সমুদ্র কিন্তু তোমার ব্যাপারে কিছুই বলেনি, জিজ্ঞেস করলে বলে সরাসরি মিট করাবে। আজ অবশেষে সুযোগ পেলাম তোমাকে দেখার। আয়না আস্তে করে বলে, ইঞ্জিনিয়ারিং পড়ি। ওয়াও, দ্যাটস সো নাইস, তুমি তো অনেক ব্রিলিয়েন্ট বৌমা। এরপর একটু থেমে শুধালো, বিউটি উইথ ব্রেন শব্দটা বুঝি তোমায় দেখে আবিষ্কার হয়েছে? আয়না একবার আর চোখে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র তাদের কথায় ভাবান্তর নেই, সে ফোনে ব্যস্ত। খাবার পরিবেশন করা হলে 3 জন খেতে লাগলো। আয়নার একটু আনকমফোর্ট লাগছিল। গরম গরম স্টেক কেটে খেতে একদম ইচ্ছে করছিল না তার। তাছাড়া বাঘের পাশে বসে কারি বা স্টেক খেতে মন চায়। সে চামচ দিয়ে নাড়াচাড়া করছিল। সমুদ্র বুঝি তাকে খেয়াল করছিল। এমন সময় উনি তার প্লেটটা এগিয়ে সামান্য নিজের দিকে টেনে স্টেকটাকে যত্ন করে পিস পিস করে কেটে দিল। তারপর বলল, ঠিকমতো খাও, না হলে আবার প্রেসার ফল করবে। আয়নার তখন ভালোও লাগলো, আবার কিঞ্চিত শরমও লাগলো। সে চুপচাপ ভদ্র বাচ্চার মতো খাবার খেতে লাগবে। এরই মধ্যে সমুদ্র তার আন্টির সাথে টুকটাক কাজ রিলেটেড কথা বলে। তাদের বিয়ের দাওয়াত দিল। সমুদ্র বলল, ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে, খুব সিম্পল ওয়েডিং, আপনার দাওয়াত থাকলো। আয়না খেতে খেতে ভাবলো, ওনার তাহলে মনেও আছে যে ওনার বিয়ে শুক্রবার। ভাব দেখে মনে হয় বিয়ে জিনিসটা কি সেইটাই জানেন না। খাওয়ার সময় তার হাতে খাবার লেগেছিল। বিদায় হাত ধৌত করতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আয়না যেতেই মিসেস ইভানা বলে ওঠে, আই থিঙ্ক ইউ লাভ হার। সমুদ্র তার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আন্টিমণি, তোমার মনে হয় আমি দ্বিতীয় দফা অন্য কাউকে ভালোবাসবো? নেভার। বাট হোয়াই? ভালোবাসা প্রথম দফাতেই সুন্দর, দ্বিতীয়বার আর সাহসে কোলাবে না। আইন অনেক ভালো একটা মেয়ে, দায়িত্ব পালন করে যাব। ঠকাচ্ছ না তো ওকে? সমুদ্র পরখ করে দেখলো একবার মিসেস ইভানাকে। নিজেকে যথেষ্ট বিবেচক ভাবে সে, তবু এই প্রশ্নের উত্তর দিতে যেন সময় নেয় সে। আসলে প্রকৃতপক্ষে প্রতারণার সংজ্ঞা কি? সে থেমে থেমে বলে ওঠে, সত্য গোপন করা প্রতারণার মধ্যে পড়ে না। ওর অধিকার তো ক্ষুণ্ণ করছি না। ও কিছুই জানবে না। না, আমি এক বিন্দু পরিমাণও কিচ্ছুটি বলবো না। মিসেস ইভানা আরও কিছু বলতেন বুঝি, কিন্তু তার আগেই সমুদ্র ফোন অন করে শুধু ঘড়ি দেখে নিয়ে ভ্রু কুচকালো, তবে কিছু বলল না। কি হলো আব্বু? 7 মিনিট হয়ে গেল, এখনো আসছে না। আসবে, ওয়াশরুমে গিয়েছে।
সমুদ্র ঠান্ডা পানিতে চুমুক দিয়ে বলে, ব্যবসা বাণিজ্যিক কাজ খুবই প্যারাদায়ক, আর ভালো লাগছে না। সব দিক থেকে চাপে থাকি। একটু মিসেস ইভানা হালকা হেসে বলে, আমরা আছি তো তোমার সাথে, সব ধরনের সহযোগিতা যে কোনো সময় তুমি পাবে, রিল্যাক্স। সমুদ্র উঠে দাঁড়িয়ে বলে। আসছি। মিসেস ইভানা প্রথমে ঠাউর করতে পারলেন না, পরবর্তীতে সমুদ্রকে রেস্তোরাঁর শেষ কোণায় যেতে দেখে মুচকি হেসে বলে, 8টা মিনিট ওকে না দেখে অস্থির হচ্ছ? তুমি তো বেটা বউ পাগল ছেলে হবে। সমুদ্র আউটডোর সাইড চেক করে এসে লেডিস ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে উসকুস করছে। কি করবে সে? আয়না রেস্তোরাঁর অন্য কোথাও নেই। এক্সিট ডোর সমুদ্রের চক্ষুর সামনে ছিল। ও যে রেস্তোরাঁ ত্যাগ করে অন্য কোথাও যায়নি এটা শিওর সে। মেয়েটা বাকি স্পটেও নেই, ফোনও টেবিলে রেখে গেছে। তাহলে ওয়াশরুম ছাড়া অন্য কোথাও তো হওয়ার লজিক্যাল না। এতক্ষণে বের হচ্ছে না কেন? সে লেডিস ওয়াশরুমের সামনে থেকে এক কদম পেছোতেই আচানক মনে হলো ওয়াশরুমের ভেতর থেকে কারো দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসে। সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক খুব দ্রুত কিছুর আভাস পায়। সে দিক বেদিক না ভেবে লেডিস ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ে। ওয়াশরুম সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে, তবে প্রথম সারি দ্বিতীয় ওয়াশরুমে দরজা নড়ছে, ধাক্কানোর আওয়াজ আসে। সে দ্রুত পায়ে হেঁটে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আয়না তুমি ভেতরে? 1 সেকেন্ডের মধ্যে আয়নার কণ্ঠস্বর ভেসে আসে। সে ভেতর থেকে বলল, স্যার আমি ভেতরে থেকে লক হয়ে গেছি, সিটকিনিতে মনে হয় সমস্যা, কোনোভাবেই সিটকিনি খোলা যাচ্ছে না। সমুদ্র যেন কিছুটা শান্ত হলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার ওয়াশরুমে দেরি হওয়া নিয়ে এমন কিছুই সংকেত পাঠাচ্ছিল। সে কিছু বলবে তার আগে একজন রেস্টুরেন্টের ফিমেল স্টাফ ভেতরে এসে সমুদ্রকে দেখে এক প্রকার চিৎকার দিয়ে বলে, এক্সকিউজ মি স্যার, এটা লেডিস ওয়াশরুম, আপনি এখানে কি করছেন? প্লিজ বাইরে যান। আমাদের রেস্তোরাঁর সিস্টেম অনুযায়ী কোনো পুরুষ লেডিস ওয়াশরুমে থাকতে পারবে না। কোনো ধরনের অবৈধ কাজ করা অ্যালাউ না, বের হন। সমুদ্র যেন রাগে মেজাজ খারাপ হয়ে আসে। সে ভীষণ জোরে ধমক দিয়ে বলে ওঠে, আমি ফাক ইউর সিস্টেম। আমার বউ ওয়াশরুমের ভেতরে আটকা পড়েছে আর আপনি আমাকে সিস্টেম শেখাচ্ছেন? কথাগুলো বলে দরজার গায়ে জোরে পা দিয়ে লাথি মারে সে। সমুদ্র এত জোরে চিৎকার করে কথাগুলো বলেছিল যে ভেতর থেকে কেবল আয়নায় নয় বরং বাইরে থেকে মানুষ সব শুনে ফেলেছে। আয়নায় ভারী অদ্ভুত অনুভূত হয়। উনি তাকে নিয়ে এতটা কনসার্ন, এতটা ভাববেন উনি? মহিলাটাও বেশ ভড়কে যায়। এত জোরে চিৎকারে সেও ভয় পায় বোধ হয়। চেঁচামেচির আওয়াজে সব স্টাফরা ভেতরে আসে। সমুদ্র বলে, দ্রুত আপনাদের টেকনিক্যাল স্টাফদের ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন 1 মিনিটের মধ্যে, না হলে আমি পুরো রেস্টুরেন্ট ভেঙে ফেলবো। ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে সারা রেস্তোরাঁ যে লেডিস ওয়াশরুমের ভেতর একটা মেয়ে আটকা পড়েছে। ওনার হাজব্যান্ড ভীষণ প্যানিকেট করছে। দ্রুত দরজা ভেঙে খুলে দেওয়া হলো। ম্যানেজার এসে ক্ষমা ও দুঃখ প্রকাশ করলো। ওদের নাকি দরজায় ত্রুটি ছিল, কিন্তু বুঝতে পারেনি জন্য এমন অসুবিধে হলো। আয়না সমুদ্রের রাগ দেখে বেশ অবাক হয়। তাকে উদ্ধার করে বের করার পর শুধু জিজ্ঞেস করলো, ঠিক আছো? আয়না মাথা নাড়ল। সমুদ্র এক বোতল পানি এগিয়ে দেয় তাকে। আয়না বোতলে চুমুক দিয়ে রেস্টুরেন্টের বাইরে বের হলো। তাকে ঘিরে এত জটলা পছন্দ হচ্ছিল না। সমুদ্র বিল মিটিয়ে ইভানার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়ালো। আয়না রেস্টুরেন্টের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল। তখন কেবল বেলা ডুবেছে। রাস্তায় কমলা রঙের রোদ এসে আছড়ে পড়ছিল। মিহি স্নিগ্ধ বাতাস বইছে। কালো পিচ ঢাকা রাস্তায় সাঁই সাঁই করে প্রাইভেট কার ছুটে যাচ্ছে। সে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে রইল। সমুদ্র তার কাছে গিয়ে শুধালো, বাসায় যাবে এখন? আয়না অন্যমনস্কতা দূরীকরণ করে বলল, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। চলো তোমাকে নামিয়ে দিই। না না না, আমি একা যেতে পারবো। সমুদ্র ওর ফোন ওর হাত দিয়ে তার কথাটাকে বিন্দু মাত্র দাম না দিয়ে বলল, গাড়ি নিয়ে আসছি লট থেকে, দাঁড়াও এখানে। সমুদ্র যেতে ইভানাও বের হয়। আয়নাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে নিয়ে সমুদ্র চিন্তা করছিল এই দুর্ঘটনা কি করে হলো। সাবধানে থাকবে কেমন? বিয়ের আগে মেয়েদের বেশি বের না হয় ভালো, খারাপ শক্তির নজর বেশি লাগে। ওনার মতো স্মার্ট শিক্ষিত মহিলার মুখে এমন কুসংস্কারমূলক কথা শুনে আয়না খানিক চমকায়। পরে মনে পড়ল বাঙালি নারী স্পেস স্যুট পরে চাঁদে গেলেও সন্ধ্যার পর বাসায় ফিরতে চাইবে, কারণ ওদের মতে সন্ধ্যার সময় মেয়েদের অশনি শক্তি নজর দেয়। আয়না বলে ওঠে, আপনি বিয়েতে আসবেন কিন্তু? তোমাদের বিয়ে নিয়ে আমি খুব এক্সাইটেড। সমুদ্রের জন্য খুব খুশি আমি। তোমার মতন একটা সুইট মেয়ে স্ত্রী হিসেবে পাওয়া পরম সৌভাগ্য। অবশ্যই আসবো মা।
সমুদ্র গাড়ি নিয়ে আসলে আয়না ফ্রন্ট সিটে বসলো। সে তাদের মধ্যকার সম্পর্কের কোনরূপ বিরূপ ধারণা দিতে চায় না মিসেস ইভানাকে। আয়না বসতেই সমুদ্র গাড়ির টান মারল। আপনি রেগে আছেন? না, রাগার মতো কিছু হয়নি। তাছাড়া ওয়াশরুমেই আটকা পড়েছিলাম, ক্ষতি হওয়ার মতন কিছু ঘটেনি, মরতে তো আর ধরিনি। সমুদ্র তৎক্ষণাৎ গাড়ি জোরে ব্রেক কষে আয়নায় মনে হয়েছিল নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করবে এলো। ওনার গাড়িতে উঠতে এই জন্যই ভয় লাগে, কখন দুর্ঘটনা ঘটায়। কি হলো? সিট বেল্ট পরনি? আয়নার খেয়াল হয় সে সিট বেল্ট লাগায়নি, এই জন্য এত জোরে কেউ হার্ড ব্রেক কষে। ওনাকে কে যে লাইসেন্স দিয়েছে গাড়ি চালানোর? আয়নার সিট বেল্ট টেনে আনতে ধরলে কিছু সমস্যার সম্মুখীন হলো। সমুদ্র একটু তার দিকে এগিয়ে এসে বেল্ট টেনে লাগিয়ে দিয়ে পড়ল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।